বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দেশবাসী এবং দেশে বিদেশে যারা এদেশের মানুষ, দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে সড়কের দুর্ঘটনা থেকে মানুষকে মুক্ত করার জন্য যারা দিন রাত পরিশ্রম করছেন, এমনকি করোনাকালীন সময়েও যারা কাজ করেছেন, আমার সেই সড়ক যোদ্ধা, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, দোয়া করছি সৃষ্টিকর্তার কাছে যেন এর প্রতিদান সৃষ্টিকর্তা আপনাদেরকে দান করেন। আজকে 1 অক্টোবর। আপনারা জানেন যে 22 অক্টোবরকে আমরা জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসাবে পালন করি এবং এই উপলক্ষে আমরা এই মাসটিকে ঘিরে সারা মাস ব্যাপী আমরা সড়ক দুর্ঘটনা রোধের জন্য নানান রকমের সচেতনামূলক কার্যক্রম এবং যাতে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা যায় বিভিন্ন রকমের প্রোগ্রাম আমরা নিয়ে থাকি। সেই উদ্দেশ্যে আজকে এই 1 অক্টোবরে আমি দেশবাসী এবং আমার সড়ক যোদ্ধাদের সামনে এসেছি। ইতিমধ্যে আমি লক্ষ্য করেছি যে আমাদের যে শাখাগুলো আছে দেশে এবং বিদেশে, তারা অনেকেই এই 22 অক্টোবরকে উপলক্ষ করে বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, অনেকে মাসব্যাপী কর্মসূচি নিয়েছেন, কেউ সপ্তাহব্যাপী নিয়েছেন এবং 22 অক্টোবর অনেকেই 22 অক্টোবর কীভাবে উদযাপন করবেন সেই ব্যাপারে কর্মসূচি নিয়েছেন। এবারের যে প্রতিপাদ্য বিষয় যেটি সরকার নির্ধারণ করেছে সেটি হলো গতিকে নিয়ে, যে গতি মেনে চলবো এবং সড়ক দুর্ঘটনা আমরা রোধ করব, এরকম একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে সরকারিভাবে এই দিবসটি পালিত হবে এবং যদ্দূর মনে হয় যে তারাও 1 সপ্তাহ ব্যাপী, এই অক্টোবর মাসের 1 সপ্তাহ ব্যাপী তারা কর্মসূচি পালন করবে এবং আলহামদুলিল্লাহ যেহেতু করোনা আমাদের বাংলাদেশে অনেকটাই কমে এসেছে, এবার হয়তোবা আমরা ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় আমরা সরাসরিভাবে আমরা র্যালি এবং অন্যান্য প্রোগ্রামগুলো আমরা করতে পারবো। তো এর মধ্যে এই করোনার সময় গত বছর আমাদের 22 অক্টোবর পালিত হয়েছিল করোনাকালীন সময়ে। সেই বছরও এই দিবসটির উদ্বোধন করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী। তো এবারও আশা করছেন সরকারি কর্মকর্তারা যে প্রাইম মিনিস্টারই যেন এবারও এই দিবসটি উদ্বোধন যেন উনি করেন, সেইভাবে তারা চেষ্টা করছে। তো আমি যেটি বলছিলাম যে করোনা শুরু সময় থেকে আমাদের অনেকেরই অনেক কষ্ট হয়েছে, আর্থিকভাবে আমাদের কষ্ট হয়েছে, অনেকে আমাদের মাঝ থেকে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। আমি সেই সমস্ত বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করছি। সৃষ্টিকর্তা যেন তাদেরকে যেখানেই থাকেন তাদেরকে যেন সৃষ্টিকর্তা ক্ষমা করে দেন এবং তাদেরকে যেন বেহেশত নসিব করেন। এই করোনার সময়ের মধ্যে আমি সবচেয়ে বেশি যারা কষ্ট করেছে আমাদের চালক ভাইরা এবং শ্রমিক ভাইরা, হেল্পাররা, তারাই বেশি কষ্ট করেছে। কারণ করোনার সময় বাসগুলো বিশেষ করে গণপরিবহন বন্ধ ছিল, সেই সময় তারা রোজগার করতে তাদের প্রবলেম হয়েছে। তো গত করোনা শুরু থেকেই আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে আমার মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছিল যে আমরা যেন আমাদের চালক ভাইদের এবং শ্রমিক ভাইদের পাশে যেন দাঁড়াই। তো আমাদের শাখাগুলো যথাসাধ্য চেষ্টা করেছে তাদের পাশে থাকার জন্য, খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করেছে তারা যতটা পেরেছে, সম্ভব হয়েছে। এমনকি যে ঈদগুলো আমরা উদযাপন করেছি, আমাদের নির্দেশনা ছিল যে আমরা ঈদ করব আর আমাদের শ্রমিক ভাইরা, চালক ভাইরা ঈদ করতে পারবে না, সেটি যেন না হয়। তো সেই ব্যাপারেও আমাদের শাখাগুলো বিভিন্নভাবে প্রোগ্রাম তারা করেছে
আমাদের যে বিদেশি শাখাগুলো আছে তারাও আমাদের এখানে কন্ট্রিবিউশন করেছে, তাদের সাহায্য এখানে পাঠিয়েছে, আমাদের মাধ্যমে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। আমি সকলকে, আমার শাখাগুলোকে, দেশে বিদেশে শাখাগুলোকে এই করোনার সময় চালক এবং শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য আমি আমার অন্তর থেকে আপনাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। পাশাপাশি অন্যান্য সংগঠনরাও যারা এই করোনার সময় এই মানুষগুলোর পাশে যারা দাঁড়িয়েছে তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি বিশ্বাস করি যে এই দেশটি স্বাধীন হয়েছিল সকলের জন্য, আমাদের সকলের জন্য, চালক হোক, মালিক হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সকলের জন্যই আসলে আমাদের এই দেশটি স্বাধীন হয়েছিল। যখনই যে বিপদে আসুক না কেন আমাদের সংগঠন নিরাপদ সড়ক চায়। আপনারা জানেন যে আমরা সড়ক দুর্ঘটনাকে প্রধান হিসাবে রেখে আমরা দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে আমরা কিন্তু দেশের পাশে দাঁড়াই এবং সেইভাবে আমরা কাজ করি। সৃষ্টিকর্তার কাছে আমি সবসময় দোয়া করি, কারণ সৃষ্টিকর্তা একটি কথা বলেছেন যে উনি কিছু কিছু মানুষকে ভালোবাসেন, সেই কিছু কিছু মানুষকে উনি নেতৃত্ব দান করেন, উনি ভালোবাসেন এবং ভালো কাজ করার জন্য দায়িত্ব দান করেন। তা আমি সবসময় দোয়া করি যে আমাদের নিরাপদ সড়ক চাইকে যেন সৃষ্টিকর্তা ওই কিছু মানুষের দলভুক্ত যেন করে না, আমরা যেন ভালো কাজ করতে পারি, আমরা যেন সত্যিকার অর্থে নেতৃত্ব আমরা দিতে পারি, আমাদের সেই শক্তি সামর্থ্য যেন সৃষ্টিকর্তা আমাদের দান করেন। সড়ক দুর্ঘটনা আমি বহুদিন ধরে, আমাদের 28 বছর ধরে আমরা এই কাজগুলি করছি। 22 অক্টোবরে আমাদের 28 বছর পার হবে। তো আমি যে কথাগুলি সবসময় বলে আসি যে এটা কোনো অসুখ না। আমাদের দেশে অনেক বড় বড় অসুখ ছিল, আমাদের দেশে কলেরা ছিল, আমাদের দেশে বসন্ত ছিল, এবং এই সমস্ত অসুখগুলোর মাধ্যমে কিন্তু আমাদের দেশে প্রচুর মানুষ মারা যেত। কিন্তু সড়ক দুর্ঘটনা কিন্তু সেরকম কোনো অসুখ না। এটার জন্য ওষুধের প্রয়োজন নেই। এটার জন্য যে ওষুধের প্রয়োজন সেটি হলো যে আমরা যারা সড়ক ব্যবহার করি তাদের সচেতনতা, তাদের দায়িত্ববোধ, তাদের নিজের জীবনের দায়িত্ববোধ, এবং যারা গাড়ি চালান তাদের দায়িত্বটা আরও বেশি, তার নিজের জীবনের দায়িত্ব এবং যাত্রীদের দায়িত্ব, পথচারীদের দায়িত্ব। এই দায়িত্বগুলো তাকে পালন করে আমরা সকলে যদি এই দায়িত্বগুলো পালন করে আমরা যদি সড়ক ব্যবহার করি এবং সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন পুলিশ আছেন, বিআরটিএ আছেন, যারা লাইসেন্স দেন, ফিটনেস দেন, তারা, তাদের কর্মচারীরা যদি সত্যিকার অর্থে এবং পলিটিক্যাল একটা উইল যদি থাকে, পলিটিক্যাল নেতারা যারা এবং যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের যদি সদিচ্ছা থাকে, তাহলে এই সড়ক দুর্ঘটনার জন্য যে সমস্ত কার্যক্রমগুলো নেওয়া দরকার সেই কার্যক্রমগুলি যদি তারা নেয়, তাহলে সড়ক দুর্ঘটনা সারা পৃথিবীতে যে পরিমাণে আছে, যে একদম অনেক কম অবস্থায় আছে, সেই জায়গায় আমরা যেতে পারি। কিন্তু সত্যিকার অর্থে দুঃখের বিষয় হলো যে আমরা আসলে জিনিসটাকে আমরা সেইভাবে এখনো পর্যন্ত নিতে পারিনি, কেউই নিতে পারি না। শুধু যে সরকারকে বলবো তা না, সরকারেও যেরকম তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না, এবং সরকারের ডিপার্টমেন্টগুলো যেগুলোর দায়িত্ব ছিল, বিআরটিএর যে দায়িত্ব ছিল, পুলিশের যে দায়িত্ব ছিল, সেগুলো যেরকমভাবে পালন হচ্ছে না, ঠিক তেমনিভাবে কিন্তু আমরা যারা পথচারী আমরাও কিন্তু আমাদের নিজেদের দায়িত্বটা কিন্তু পালন করছে না। আমরা যারা যাত্রী আমরাও কিন্তু আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছি না। যেভাবে আমাদের রাস্তা পার হওয়া দরকার আমরা সেভাবে রাস্তা পার হই না, আমরা যেভাবে রাস্তাটা ব্যবহার করা দরকার সেভাবে আমরা রাস্তাটাকে ব্যবহার করছি। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এখন যে আমাদের কিন্তু আমাদের এই আন্দোলনের মাধ্যমে, 28 বছর আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু সড়ক দুর্ঘটনাকে আসলে কিন্তু একটা মিনিমাম জায়গা কিন্তু নিয়ে আসতে পেরেছিলাম। কিন্তু যেটি আপনাদেরকে আমি বললে পরে আপনারা বুঝতে পারবেন, সে যে 2016 সালে আমাদের দেশে মোটরসাইকেল, রেজিস্টার্ড মোটরসাইকেল ছিল মাত্র 7 লক্ষ। সেই 7 লক্ষ মোটরসাইকেলের জায়গায় আজকে কিন্তু প্রায় 35 লক্ষ মোটরসাইকেল। এখন এমন কোন একটা দিন বাকি নেই যে দিন 6টা 7জন 6জন 7জন মোটরসাইকেলের চালক এবং আরোহী মারা যান না, এটা এমন একটা দিন আপনি খুঁজে পাবেন। কিন্তু আগে কিন্তু 2016 সাল পর্যন্ত কিন্তু
এত কিন্তু মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটতো না। এবং পাশাপাশি আরেকটি যেটি হলো যে ভ্যানগুলো যেগুলো পণ্য পরিবহন করে ছোট ছোট ট্রাকের মতো করে, এইগুলো বৃদ্ধি পেয়েছে প্রচুর। আগে যেমন মনে করেন যে ঠেলা গাড়ি দিয়ে আপনার পণ্য পরিবহন করতো, তো সেই ঠেলা গাড়িগুলো উঠে গিয়ে রিক্সা ভ্যান দিয়েও আগে পণ্য পরিবহন করতো, সেইগুলো উঠে গিয়ে সেই জায়গাটা কিন্তু এখন দখল করছে আপনার ট্রাক ভ্যান। এই ট্রাক ভ্যানগুলোতে যারা চালক হিসাবে উঠেছে তারা কিন্তু কোনোভাবে কিন্তু প্রশিক্ষণ নিয়ে এই ট্রাক ভ্যানগুলো চালাচ্ছে না, এবং এগুলোকে সেইভাবে মনিটরিংও করা হচ্ছে না। যাদের মনিটরিং কথা যেটা বললাম, যে বিআরটি বলেন, পুলিশ বলেন, এবং এই যে মোটরসাইকেলগুলো যে দায়িত্বগুলো, এই দায়িত্বগুলো আমাদের সকলেরই ছিল। কিন্তু যারা মোটরসাইকেলগুলো বিক্রি করছেন তাদেরকেও আমাদের কিন্তু অনুরোধ করা হয়েছিল যে আপনারা ড্রাইভিং লাইসেন্স না দেখে আপনারা মোটরসাইকেলগুলো বিক্রি করেন না। এটা যেমন যারা বিক্রি করেন তাদের কাছে বলা ছিল। তারপরে যেমন বলা ছিল বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, তাদেরকেও আমার বলা ছিল যে আপনারা যখন আপনার জামাইকে অদা করেন যে একটা মোটরসাইকেল দেবেন, তখন আপনি কেন তাকে বলেন না যে তুমি আমাকে একটা অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স দেখাও, তারপরে তোমাকে মোটরসাইকেল কিনে দেবো। একজন বাবা, একজন মা তার সন্তানকে কেন বলেন না যে তুমি যে মোটরসাইকেল কিনতে চাচ্ছ, তুমি ট্রেনিং নিয়ে একটা অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স আনো, তারপরে তুমি মোটরসাইকেলটা আমার কাছ থেকে চাও, আমি তোমাকে দেবো। তো এই যে বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব কিন্তু তারা পালন করছেন না। কিন্তু আমরা কিন্তু দোষারোপ করব সরকারকে, আমরা দোষারোপ করব বিআরটিএকে, আমরা দোষারোপ করব পুলিশকে, কিন্তু আমরা ঘরের থেকে যেটা সমাধান করতে পারতাম সেই সমাধান কিন্তু আমরা কিন্তু করছি না। কিন্তু তো এই যে আপনার ট্রাক ভ্যান, যেটি ছোট ছোট ভ্যান যেগুলো হয়েছে, সেইগুলোর দুর্ঘটনা বেড়েছে এবং মোটরসাইকেলের দুর্ঘটনা বেড়েছে। এবং এই ট্রাক ভ্যান এবং মোটরসাইকেলের দুর্ঘটনাটা মনে করেন যে প্রতিদিনই 10 থেকে 12টা এরকম 12 জন লোক এরকম মারা যাচ্ছে। তো এই যে 10 থেকে 12 জন আমরা যেখানে কমিয়ে নিয়ে আসছিলাম, এই গাড়িগুলোর এই চালকগুলো কিন্তু দুর্ঘটনাগুলো কিন্তু বৃদ্ধি করে ফেলেছে। তো সেই জন্য এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় যে কথাটা আমি বললাম, যে বাবা মার দায়িত্ব, শ্বশুর শাশুড়ির দায়িত্ব, এমনকি যিনি মোটরসাইকেলটি কিনলেন তারও দায়িত্ব আছে। সে তো তার ড্রাইভিং লাইসেন্স তো নিতে হবে, পাশাপাশি যে বাড়িতে একটা মোটরসাইকেল থাকে উনি কিন্তু এই মোটরসাইকেলটি কিন্তু এই বাড়ির অনেকেই কিন্তু আবার চালায়, যাদের কোনো ট্রেনিং নাই, যাদের কোনো লাইসেন্স নাই। যেমন মনে করেন তার ছোট ভাই, সে ছোট ভাই এক জায়গায় যাবে, যিনি মোটরসাইকেল কিনেছেন, যার ড্রাইভিং লাইসেন্স আছে, উনি হয়তো বাসায় আছেন, ওনার ছোট ভাই এসে বললো যে ভাই মোটরসাইকেলটা একটু দাও, আমি একটু ওই কাজটা করে আসি। উনি কিন্তু দিয়ে দিলেন, উনি কিন্তু একবারও চিন্তা করলেন না যে আমার ছোট ভাইটির ড্রাইভিং লাইসেন্স নাই, সে ঠিক মতো ঠিকে নাই, অমুক নাই, তমুক না। আপনি তো দিলেন মানে কি, তাকে মরতে দিলেন আপনি। তো এই যে এই দায়িত্বগুলো, আসলে আমরা এই দায়িত্বগুলো আমাদের যে পালন করার দরকার সেগুলো আমরা কিন্তু করছি না। পাশাপাশি আমরা 2 বছর আমরা স্কুল এবং স্কুলের শিক্ষকদেরকে আমরা এই করোনা কালীনের জন্য আমরা তাদেরকে কাছে ট্রেনিংয়ের জন্য আমরা যেতে পারি নাই, আমরা তাদেরকে মোটিভেট করতে পারিনি। আজকে যারা আমার এই লাইভ দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ রইল যে এই শিক্ষক এবং এই ছাত্রদের কারণে কিন্তু আমাদের যে মোটর ভেহিকেল আইন, নতুন আইনটি সেটি কিন্তু তাদের আন্দোলনের জন্য কিন্তু আমরা সেটি সংসদে এটা পাশ করতে পেরেছিলাম। কিন্তু সেই জন্যই আপনাদের দায়িত্ব, এই শিক্ষক এবং ছাত্রদের দায়িত্ব কিন্তু অনেক বেশি, যে আপনাদের কারণে আইন হয়েছে, আপনারা কিন্তু কোনোভাবে সে আইনকে ভায়োলেশন করবেন না। দয়া করে আপনাদের যে সমস্ত শিক্ষকরা মোটরসাইকেল চালান তারা প্রপারলি ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি মোটরসাইকেল চালাবেন এবং হেলমেট ব্যবহার করবেন। যিনি পিছনে একজন যিনি বসবেন তাকেও হেলমেট ব্যবহার করতে উৎসাহী করবেন, এবং হেলমেট ছাড়া কোনোভাবেই যেন মোটরসাইকেল ব্যবহার না করা হয় সেটি কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। আর স্কুলের ছাত্ররা যারা, তারা কিন্তু সেখান দিয়ে পার হওয়া যাবে না। জেব্রা ক্রসিং, আন্ডারপাস, ওভারব্রিজ এগুলো কিন্তু ব্যবহার করতে হবে, এবং
সড়কের মধ্যে সবসময় চিন্তা রাখতে হবে যে আমার কোনো দোষ যেন না হয়, আমার দিকে যেন কেউ আঙ্গুল না তোলে, কেউ যেন না বলে এই মেয়ে তোমরা একসময় আন্দোলন করছো, তোমাদের কারণে নতুন আইন হয়েছে, তোমরাই আইনকে ভায়োলেশন করছো, এই কথাগুলো যেন আমার ছাত্র ভাইদেরকে যেন না বলে, সেইটির দিকে আমার ছাত্র ছাত্রী ভাই বোনদের কাছে আমার অনুরোধ রইল, শিক্ষকদের কাছে অনুরোধ রইল। আমাদের এই করোনা এখন চলে যাচ্ছে, স্কুলগুলো শুরু হতে যাচ্ছে, এই সময়টার মধ্যে আমরা আশা করছি যে আমরা যদি সড়কের নিয়ম শৃঙ্খলা মেনে যদি আমরা না চলি তাহলে আমাদের দুর্ঘটনা করতে পারে। এবং আরেকটি জিনিস যেটি আমি দেখেছি সেটি করে যে যাদের গাড়ি আছে, বড়লোক যাদের গাড়ি আছে তারা কিন্তু চালককে অনুরোধ করে যে যেন তাকে গাড়ি চালানো শেখানো হয়। তো গাড়ি চালানো শেখার জন্য কিন্তু একটা উপযুক্ত পরিবেশের দরকার পড়ে, বয়সের দরকার পড়ে, এবং যে জায়গায় শিখলে পরে দুর্ঘটনা ঘটবে না সেই জায়গায় শিখতে হয়। কিন্তু এই যে রাস্তা দিয়ে চলা অবস্থায় চালককে অনুরোধ করে তুমি যদি গাড়ি চালানো শিখো তাহলে তোমার একটা ভুলের জন্য কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে, হয় তোমার জীবন চলে যাবে, না হলে রাস্তায় অন্য কারো জীবন চলে যাবে। তো কাজে রাস্তায় চলন্ত অবস্থায় কেউ কিন্তু গাড়ি চালানো শেখা এটা কিন্তু উচিত না, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু খুবই বিপজ্জনক। তো এই জিনিসগুলো যাদের গাড়ি আছে, যে সমস্ত মা বাপেরা, সেইগুলো কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, এবং যাদের চালকদেরকে আপনারা অবশ্যই মা বাবারা বলে দেবেন যে তার সন্তানরা যতই রিকোয়েস্ট করুক না কেন রাস্তায় চলন্ত অবস্থায় যেন তাকে গাড়ি চালানো না শেখানো হয়। গাড়ি চালানো শেখাতে হলে মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে শিখতে হবে, এবং কি যে কোনো খোলা জায়গা আছে যেখানে অন্যের কোনো অসুবিধা হবে না, অন্যের মৃত্যুর কারণ হবে না, দুর্ঘটনার কারণ হবে না, সেই জায়গায় শিখতে হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে মেনে চলতে হবে, এবং দুর্ঘটনা রোধ করার জন্য আমাদের সকলকেই কিন্তু সচেতন হতে হবে, সকলকেই আমাদের যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। আমি বাইকার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা যেভাবে রাস্তা, বিশেষ করে অ্যাপ ভিত্তিক যে মোটরসাইকেলরা যারা চালান, তারা আপনারা সড়কে যা করেন, অনেক অন্য মানুষের যে ভাবে আপনারা আপনাদের উপরে বিরক্ত হয়, সেই বিরক্তর কারণ আপনারা হবেন না। দয়া করে সেই বিরক্তর কারণ হবেন না। আপনারা অন্যকে সম্মান করবেন, নিজেও সম্মান পাবেন। তাহলে তো সেইভাবে আমি বলবো যে অ্যাপ চালকরা সেইভাবে আপনারা চালাবেন, এবং যেখানে সেখানে আপনারা মোটরসাইকেলগুলো আপনারা যেভাবে পার্কিং করেন, আপনারা মোড়ের মধ্যে আপনারা সমস্ত মোটরসাইকেলগুলো করেন। একটা মোড়ের মধ্যে আমি যেটা দেখি সেটা আমার কাছে অবাক লাগে যে এই সেন্সটা কেন হয় না। রিক্সা পার্কিং করে, সিএনজি পার্কিং করে, মোটরসাইকেল পার্কিং করে, গাড়ি পার্কিং করে মোড়গুলোর মধ্যে, কিন্তু মোড়টাই হলো গিয়া যানজটের সবচেয়ে কারণ। মোড়টা যদি ক্লিয়ার থাকে তাহলে গাড়িগুলো ঘুরতে সুবিধা হয়, গাড়িগুলো চলে যেতে পারে। এমনি তো মোড়ের মধ্যে একটা সিগন্যাল পরে মানুষের সময় এখানে নষ্ট হয়, সেই জায়গায় যদি পার্কিং করে যদি রাখা হয়, অন্য গাড়িগুলি চলতে যদি না পারে, তাহলে আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন যে সড়কে এই যে আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এই প্রতিবন্ধকতাটা আপনার জন্য ক্ষতিকর এবং অন্যরা যারা চলছে তার জন্য ক্ষতিকর। আমি সবসময় একটা কথা বলি যে সড়কে চলার সময় আমাদের প্রত্যেককে ভাবতে হবে যে আমি যে কাজটা করছি সেই কাজটার জন্য অন্যের অসুবিধা হচ্ছে কিনা। তার মানে কি, আমি যেভাবে আমি চলতেছি তাতে অন্যের অসুবিধা হচ্ছে কিনা, আমি গাড়ি চালাচ্ছি যেভাবে তাতে অন্যের অসুবিধা হচ্ছে কিনা, আমি পার্কিং করছি যেভাবে তাতে অন্যের অসুবিধা হচ্ছে কিনা, আমি রাস্তা পার হতে যাচ্ছি তাতে অন্যের অসুবিধা হচ্ছে কিনা। আমরা প্রত্যেকেই যদি আমরা এইটুকু অন্তত ভাবতাম যে অন্যকে প্রাধান্য দিয়ে যে অন্যের ক্ষতি হচ্ছে কিনা, অন্যের অসুবিধা হচ্ছে কিনা, এবং যে কারণের জন্য অসুবিধাগুলো হচ্ছে সেইগুলোকে যদি আমাদের থেকে এই দোষটা যদি আমরা ছাড়াতে পারতাম, তাহলে কিন্তু আমাদের সড়কে কিন্তু আমরা শৃঙ্খলা আনতে পারতাম। আজকে আমি যে প্রতিবন্ধকতা যে সৃষ্টি করি, আমার দেখা থেকে অন্যও কিন্তু সে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, এবং যখন আমার প্রয়োজন পড়বে আমার তাড়াতাড়ি যাওয়ার, তখন কিন্তু আমি কিন্তু যেতে পারবো না। কিন্তু আমি কিন্তু যে কারণের জন্য আমাদের প্রত্যেককেই কিন্তু আমাদের নিয়ম শৃঙ্খলা মেনে আমাদের কিন্তু সড়কটাকে আমাদের ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে এই সড়ক সকলের জন্য,
সকলের মঙ্গলের জন্য। এবং সড়ক এমন একটা মানুষের জীবনের সাথে এমনভাবে জড়িত, আমি এর আগে একটা ভিডিওতে আমি কথাটা বলেছিলাম, আমি সুইডেনে গিয়েছিলাম, সেখানে এই জিনিসটা বলা হয়েছিল যে একটা সন্তান যখন জন্ম নেয় সেই সন্তানটা প্রথমে কাপড় পরে এবং একটা জুতা পরে এর জন্য যে সে বাইরে যাবে। তো বাইরে কোথায় যাবে? রাস্তায় যাবে, রাস্তা দিয়ে যেতে হবে তাকে। তো জুতা পরে বাইরে যাওয়ার জন্য তার জীবন শুরুই হয় একটা জুতা দিয়ে বাইরে যাওয়ার জন্য। সে বাইরে, আমাদের এই বাইরে যদি আমরা বিপদ সৃষ্টি করে রাখি, আমরা প্রত্যেকে মিলে যদি আমরা অসুবিধা সৃষ্টি করে রাখি, তাহলে যে সন্তানটি আজকে জন্ম নিচ্ছে সেই সন্তানটি এই যে বাইরে যাওয়ার আকুতি আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তো আমরা নষ্ট করে দেব। এবং আমরা যদি এমন একটা পরিবেশ সৃষ্টি করে রাখি যে বাইরে গেলে দুর্ঘটনা ঘটবে, তাহলে তো তার জীবন অনিশ্চিত হয়ে যাবে। তো কাজে আসুন আমাদের আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের এই যে সন্তানরা, তাদের এই যে কামনা যে বাইরে যাবে, পৃথিবীটাকে দেখবে, বড় হবে, স্কুলে যাবে, সে সড়ক দিয়ে যেতে হবে, কাজে যাবে সে সড়ক দিয়ে যেতে হবে, সে কারো বাড়িতে যাবে সড়ক দিয়ে যেতে হবে। সড়ক ছাড়া আমাদের কিন্তু কোনো রাস্তা নেই, কিন্তু আমাদের আর কোনো অল্টারনেট নেই। আমাদের চলার জন্য, আমাদের বড় হওয়ার জন্য, আমাদের উন্নতির জন্য, সব কিছুর জন্য কিন্তু সড়ক কিন্তু একটা বড় ব্যাপার। তো সেই সড়ককে আমরা যদি বিপজ্জনক করে রাখি, তাহলে তো আসলে আমাদের কোনো উন্নতি আমাদের হবে না, আমাদের জীবন আমাদের বাঁচবে না। আমাদের জীবন বাঁচানোর জন্য, আমাদের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য আমাদেরকে কিন্তু এই সড়ককে নিরাপদ করতে হবে। তো আমি আজকে যদি সরকারের কোনো কর্মকর্তারা যদি দেখে থাকেন, কোনো রাজনীতিবিদরা যদি এই লাইভ যদি দেখেন, তাহলে আমি অনুরোধ করব যে আপনারা পারেন, কিন্তু ইচ্ছা করলে আপনারাই পারেন অত্যন্ত দ্রুততম সময়ে বাংলাদেশের সড়ককে দুর্ঘটনামুক্ত করতে, যানজট মুক্ত করতে। আপনারা অনেক ভালো ভালো কাজ করেন, কিন্তু সড়ক দুর্ঘটনা নিয়ে আমি কেন জানি দেখি যে আপনারা কোনো কথা বলেন না, বরঞ্চ আপনারা উল্টাটা করেন। আপনাদের কর্মীরা যখন আপনাকে নিতে আসে, আপনি যখন আপনার এলাকায় যান, তখন একটা মোটরসাইকেলের মধ্যে 3জন 4জন আসে, 100টা 150টা মোটরসাইকেল নিয়ে হই হুল্লোড় করে আসে, আপনি খুব আনন্দিত হন। কিন্তু আপনি তো বলা উচিত যে এইভাবে আসা উচিত না, হেলমেট পরা উচিত, একজনের বেশি পিছনে বসা উচিত না, এবং তোমাদের ড্রাইভিং লাইসেন্স আছে কি না থাকলে তোমরা আমাকে নিতে এসো না। এই জিনিসগুলো আপনারা রাজনীতিবিদরা আপনারা করেন না। কেন করেন না আমি বুঝলাম না, আমি বুঝতে পারি না। কারণ হলো গিয়ে যে আপনার একটা কর্মী যদি দুর্ঘটনা ঘটে, সে যদি পঙ্গু হয়ে যায়, আপনার এলাকারই তো একটা ছেলে, একটা ইয়াং ছেলে, সে আপনার দলের একটা কর্মী, সে পঙ্গুত্ব বরণ করবে, এটা আপনি মেনে নেন কি করে? তো কাজে আপনার দায়িত্ব, আমি যে কথাটা আমার সংগঠনের লোকদেরকে বলি যে আমার শাখাগুলো যেখানে আছে, তাদের দায়িত্ব হলো যে যার শাখায় তার এলাকার সড়ক দুর্ঘটনা রোধ করার দায়িত্ব তার। ঠিক তেমনিভাবে আপনারা যারা রাজনীতিবিদ, আপনারা যারা এমপি, মন্ত্রী, মিনিস্টার, আপনার এলাকার সড়ক দুর্ঘটনা রোধ করার দায়িত্ব তো আপনার মানুষগুলোকে বেঁচে থাকার জন্য, নিরাপদে রাখার জন্য দায়িত্ব তো আপনার। সেই দায়িত্ব কেন নেন না আপনারা? আমি আশা করি যে অনেক সময় আমাদের পার করে ফেলেছে, আমাদের 50 বছর হয়ে গেছে আমাদের স্বাধীনতা, অনেক মানুষ মারা গেছে, এত মানুষ মারা গেছে যে আমাদের হিসাব করলে হয়তো বা স্বাধীনতার যুদ্ধে আমরা যত না হারিয়েছি তার চেয়েও বোধহয় বেশি হতে পারে সংখ্যা। তো কাজেই আমরা আমাদের একটি মানুষকে আমরা মরতে দিতে চাই না। আমার দুঃখ লাগে যে স্বাধীনতা যুদ্ধের সময় যে মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছে, সেই মুক্তিযোদ্ধারাও এখনো রাস্তার মধ্যে তাদের জীবন দিতে হচ্ছে, দুর্ঘটনা তাদেরকে মৃত্যু হচ্ছে। কেন হয়? কেন তারা সড়কের মধ্যে এই মুক্তিযুদ্ধেদের জীবন যাবে, তাদের রক্তে সড়ক রঞ্জিত হবে? তো কাজেই আমাদের বোঝা উচিত, সরকারের বোঝা উচিত, সরকারের যে ডিপার্টমেন্টগুলো আছে, প্রশাসনগুলো আছে, তাদের বোঝা উচিত তাদের দায়িত্ব কর্তব্য কি। আবারও আমি মনে করিয়ে দিচ্ছি যে আপনারা সত্যিকার অর্থে মানুষের জন্য, সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য যা করা দরকার সেগুলো করেন। অন্যান্য জায়গায় কিন্তু আপনাকে ছাড় থাকতে পারে, এবং সেখানে দুর্নীতি হলেও কিন্তু শুধু দুর্নীতির মধ্যে হয়তো টাকার একটা বিষয় থাকতে পারে,
সেখানে কিন্তু জীবন যাওয়ার কিন্তু বিষয় নয়। কিন্তু এই যে সড়ক রিলেটেড গাড়ির ফিটনেস, গাড়ির লাইসেন্স, আপনার ড্রাইভারের লাইসেন্স, নিয়ম কানুন, এই সমস্ত জিনিসগুলো এইখানে যদি দুর্নীতি থাকে, তাহলে কিন্তু এখানে জীবন, শুধু টাকার দুর্নীতি না, এখানে কিন্তু জীবন চলে যাওয়ার একটা বিষয় থাকে। এখানে জীবন চলে যাবে, একটা জীবন কিন্তু কেউ দিতে পারে না কিন্তু, এবং একটা জীবন পৃথিবীতে একবারের জন্যই কিন্তু এসেছে। তো আপনারা এই কথাটি চিন্তা করে, মানুষের জীবনের কথা চিন্তা করে, যে এই জায়গার দুর্নীতিতে আপনাদের মুক্ত রাখতে হবে। এখানে আন্তরিকতার সঙ্গে আপনাদেরকে কাজ করতে হবে, এবং আন্তরিকতার সঙ্গে যদি আমরা কাজ করি, আমরা প্রত্যেকেই, আমরা যাত্রী, পথচারী, চালক, মালিক, আমরা সকলে মিলে, এবং আমরা সরকার, রাজনীতিবিদ, সকলে মিলে, আমাদের যে সংগঠন এবং অন্যান্য সংগঠনও এখন কাজ করছে সড়ক দুর্ঘটনা, সকলে মিলে যদি আমরা কাজ করি, আমরা যদি এই সড়ককে দুর্ঘটনা মুক্ত করতে চাই, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস যে আমরা এটি প্রমাণ করতে পারবো বিশ্ববাসীকে, এমনকি বিশ্বে অন্যান্য দেশে যেরকম সড়ক দুর্ঘটনা কম আছে, তার চেয়েও আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। আমরা যে সাজেশনগুলো সরকারকে দিয়েছি, যে কথাগুলো আমি সবসময় বলে আসছি, আমরা যদি সেগুলো সেইভাবে যদি পালন করি, তাহলে অবশ্যই আমাদের দেশ থেকে, আমাদের এই সড়কের মড়ক থেকে আমাদের দেশকে আমরা উদ্ধার করতে পারবো। আমরা আশা করি যে আপনারা সকলেই সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য এগিয়ে আসবেন, এর প্রচার করবেন। আজকে এই ভিডিওটি যারা দেখছেন, লাইভ যারা দেখছেন, এটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের কাছে পৌঁছায়। এবং আপনারাও কিন্তু প্রত্যেকেই আপনাদের বাড়িতে আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের ভাই বোনদেরকে, আপনাদের বন্ধু বান্ধবদেরকে আপনারা বুঝাবেন। আমি তো 28 বছর ধরে বোঝাচ্ছি, কিন্তু আপনারা যদি আমার সঙ্গে সঙ্গে যদি এই কাজটি যদি করতেন, কর্পোরেট যারা আছেন তারা যদি কর্পোরেটের ইয়েতে তাদের কর্মচারীদেরকে যদি সেইভাবে বোঝাতেন, তাদের ড্রাইভারদেরকে যদি সেইভাবে তারা বোঝাতেন, যদি তাদেরকে এক্সট্রা কিছু ট্রেনিং যদি দিতেন, তাহলে কিন্তু আমরা কিন্তু সড়ক দুর্ঘটনা আরও কমিয়ে নিয়ে আসতে পারতাম। তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য সকলে এগিয়ে আসুন। এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।